আমি একটু অন্যভাবে আলোচনাটা করি। দেখেন অনেক কথা আসছে, শাস্তির কথা আসছে, ভালো কথা। কিন্তু আপনাকে সংকটটা কিন্তু একটু বুঝতে হবে। আমরা যখন ঈদকেন্দ্রিক এই দুর্ঘটনা নিয়ে কথা বলছি, বুঝতে হবে যে সংকটটা আসলে অন্য জায়গায়। আপনি স্বাধীনতার ধরেন ৫৩, ৫৪, ৫৫ বছর পেরিয়ে গেছে। ধারাবাহিকভাবে যারা আসলে ক্ষমতায় এসেছে তাদের মূল উদ্দেশ্য দেখেন বা কার্যকলাপটা যদি দেখেন, দেখবেন যে সমস্ত বিনিয়োগ ঢাকা কেন্দ্রিক। ঢাকায় আমার লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ইত্যাদি ইত্যাদি করা হয়েছে। সারা বাংলাদেশে সব মানুষকে আপনি ঢাকায় এনেছেন, কর্মসংস্থান তৈরি করেছেন ঢাকায়। ঢাকায় যারা থাকে ৯৫% মানুষ ঢাকার স্থায়ী না। ঈদের সময় তারা ঘরে ফিরবে, এটাই স্বাভাবিক। প্রশ্নটা হচ্ছে যে আসলে ঈদের সময় এই যে আমি যেটা বলছি ১.৫ কোটি ২ কোটি মানুষ ফিরবে, আপনি জাস্ট একটু চিন্তা করেন যে এত মানুষের চাপ এটা নেওয়ার জন্য আমাদের মালিক বা আমাদের শ্রমিক সংগঠনকে আমরা যদি অভিযোগ করি, অভিযোগটা কি সঠিক হবে? কারণ যারা মালিক আছে তারা সারা বছর যে আমি বিনিয়োগ করে হাজার হাজার বাস কিনে ফেলে রাখবো আর ঈদের সময় আমি যোগানটা দিব, এটা আসলে কোনোভাবেই ফাইন্যান্সিয়ালি ভায়াবল হবে না। সংকটটা আসলে ওই জায়গায়। কারণ আমাদের যেটা বললাম, ধারাবাহিকভাবে আমাদের যে পলিসিগত যে ত্রুটি হয়েছে সেটার খেসারত আসলে মানুষ দিচ্ছে। কারণ সব মানুষকে আপনি ঢাকায় নিয়ে এসেছেন। তো আমি যদি টেকসই একটা সমাধানের কথা বলি, আমি প্রথমেই বলবো যে ঢাকায় অনেক বিনিয়োগ হয়ে গেছে। এনাফ ইজ এনাফ। ঢাকায় আর বিনিয়োগের দরকার নাই। আপনি ঢাকায় অনেক বিনিয়োগ হয়েছে, এখন বাংলাদেশের অন্যান্য যে জেলা শহর আছে, বিভাগীয় শহর আছে, বিনিয়োগগুলি ওই জায়গায় করেন, কর্মসংস্থান তৈরি করেন, মানুষকে যেন ঢাকায় আসতে না হয়। নতুবা এই সংকট কখনোই আসলে সমাধান হবে না। গেটম্যানের শাস্তির কথা বলা হচ্ছে, চালকের শাস্তির কথা বলা হয়েছে, তাতে কী লাভ হবে? অতীতে অনেক গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে, চালককে আপনি জেলে ঢোকালেন, তাতে কী লাভ হবে? সংকট তো অন্য জায়গায়। ৩০ লক্ষ মানুষ প্রতিদিন বের হবে, আপনার গণপরিবহনের সক্ষমতা, নৌ, রেল সব কিছু মিলে হয়তো বা ৫ লক্ষ থেকে ৬ লক্ষ আছে, বিশাল একটা ঘাটতি। তো যখন ঘাটতি থাকবে, মানুষ তো আমি বললাম বাড়ি ফিরবেই, তারা তো ঝুঁকিপূর্ণ বাহনে উঠবেই, রেলের ছাদে উঠবে, ট্রেনের ছাদে উঠবে, লঞ্চের ছাদে উঠবে। এবার আমরা দেখলাম ২টা ট্রেনের যে কোচ আছে তার মাঝে যে ফাঁকা জায়গা, সেখানে মহিলারা বসে বসে ঝুলে যাচ্ছে। এটা কিন্তু আমি মনে করি একটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি মনে করি যে আসলে এখানে পলিসিগত ত্রুটি হয়ে গেছে। আমরা সমস্ত বিনিয়োগ ঢাকায় করে পুরো বাংলাদেশের মানুষ ঢাকা শহরে নিয়ে এসেছি। এই জায়গায় আসলে সরকারের নীতিগত আমি সিদ্ধান্তের একটা পরিবর্তন চাই। সেটা আমি বলবো যে এখন বিনিয়োগ করতে হলে আপনি ঢাকার বাইরে বিনিয়োগ করেন। এতে যেটা হবে, ধীরে 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 এই সংকট থেকে আমরা বেরিয়ে আসবো। নতুবা আমি যতই আলোচনা করি, আসলে শাস্তি দিয়েও ঈদ কেন্দ্রিক যেটা আমি বললাম, সংকটটা অন্য জায়গায়। আর আপনি যেটা প্রশ্ন করছেন যে আসলে কেন আমরা স্বয়ংক্রিয় লেভেল ক্রসিংয়ে যেতে পারলাম না, কেন আমরা ঢাকা শহরে স্বয়ংক্রিয় সিগন্যাল সিস্টেমে যেতে পারলাম না, আমি রেলের ওই পয়েন্টে যদি আসি, প্রথম কথা হচ্ছে আসলে রেলের যারা নীতি নির্ধারক আছেন তারা চায় না যে রেল ব্যবস্থাপনা আধুনিকায়ন হোক। গত ১.৫ যুগে রেলে ১.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে সমস্ত অবকাঠামোর পিছনে, কিন্তু ব্যবস্থাপনায় কিন্তু কোনো বিনিয়োগ হয়নি। লেভেল ক্রসিংয়ে যদি স্বয়ংক্রিয় হয়ে যায়, সমস্যাটা অন্য জায়গায়। লেভেল ক্রসিংয়ে আমরা গেটম্যানের শাস্তির কথা বলছি, এরা কারা? এরা হলো আউটসোর্সিং করা কিছু লোকজন। আপনি আউটসোর্সিং করছেন একটা প্রতিষ্ঠানকে, তারা এই ধরনের শ্রমিক বা কর্মীকে ধার করা লোকজনকে লেভেল ক্রসিংয়ে দাঁড় করিয়ে দিচ্ছে। একটা বড় অঙ্কের টাকা আসলে কোম্পানি নিচ্ছে। আর এই যে যারা গেটম্যান আছে তাদেরকে ৫ থেকে ৬ হাজার টাকা দেয়। অনেক সময় মাসের পর মাস এই যে যারা কর্মী আছে লেভেল গেটে, তারা আসলে বেতনই পায় না। এমনকি ন্যূনতম যে সুযোগ সুবিধা, যে তারা যেখানে থাকে দেখবেন ক্রসিংয়ের পাশে একটা খুপড়ি ঘর, সেখানে শৌচাগারের কোনো ব্যবস্থাপনা নেই, বিশ্রামের কোনো ব্যবস্থাপনা নেই। তাহলে এই মানুষগুলি যে আপনার ডিউটি করছে, তাদের কোনো ধরনের সুযোগ সুবিধা নেই। এখন অ্যাক্সিডেন্ট যখন হয়, দেখা যায় তারা ঘুমিয়ে আছে। দোষটা আসলে কার? আপনি এই যে দেখবেন যে তদন্ত কমিটি যখন হয়, সবসময় দেখবেন হাই অফিসিয়াল নিয়ে তদন্ত কমিটি হবে, এবং তদন্তের রিপোর্ট কি লোয়ার টায়ারে যারা আছে তাদের উপরে আপনি দোষটা চাপিয়ে দিবেন, গেটম্যান অথবা চালক। এইভাবে আসলে আমার সড়কেও শৃঙ্খলা ফিরবে না। এই যে নৌ বলতেছি বা এই যে ট্রেনের কথা বলতেছি, এখানে আসলে কোনো ধরনের পরিবর্তন হবে না। পরিবর্তন যদি হতে হয়, হাই অফিসিয়ালদের পরিবর্তন হতে হবে, যারা ১.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে শুধু অবকাঠামোর পিছনে। তাদের উচিত ছিল এই যে আমার ৩,০০০-এর বেশি লেভেল ক্রসিং আছে, এখানে আমি বিনিয়োগ করে স্বয়ংক্রিয় করে ফেলবো, অটোমেশন হয়ে যাবে, আমার সেখানে লোকবলের দরকার পড়বে না। এখন এত আধুনিক হয়ে গেছে, 2টা গেটের মাঝে আপনার অপটিক্যাল সেন্সর বসাই দিলে কোনো গাড়ি আটকে পড়লে অটোমেটিক গেট খুলে যাবে, দুর্ঘটনা হবে না। কিন্তু যেটা বললাম, যারা হাই অফিসিয়াল তারা এটা চায় না, কারণ আউটসোর্সিংটা জিয়ে রাখতে হবে। ব্যবস্থাপনা যখনই আপনার আধুনিকায়ন হয়ে যাবে, তখন কি তার হিউম্যান রিসোর্সের এত প্রয়োজন হবে না। এটা তো তারা চাচ্ছে না। আপনি চাইলে হবে না, কেন ১.৫ লক্ষ কোটি টাকা কিন্তু বিনিয়োগ হয়ে গেছে। এরপরেও যখন আমরা দেখি যে রেল লাইন থেকে ট্রেন পড়ে যাচ্ছে,
লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা হচ্ছে, তখন তো প্রশ্নটা করতেই হবে যে এই টাকাগুলি যে বিনিয়োগ হলো এটা কি জায়গা মতন বিনিয়োগ হয়েছে? সমস্ত ঝুঁকি রেখে আপনি গতি বাড়ানোর চেষ্টা করছেন। আমরা হাজার কোটি টাকা বিনিয়োগ করে এক্সপ্রেসওয়ে করেছি, ভালো কথা। সড়ককে চকচকে ঝকচকে করেছি, 2 লেন থেকে 4 লেন করেছি, ফ্লাইওভার করেছি, এক্সপ্রেসওয়ে করেছি, ভালো কথা। সমস্ত কিন্তু অবকাঠামো। এই গতির সাথে পাল্লা দিয়ে চলার জন্য যানবাহনের যে আধুনিকায়ন হওয়ার কথা ছিল সেটা তো হয়নি। আপনি চালকের প্রশিক্ষণ দিলেন না, চালকের একটা বড় ঘাটতি হয়ে গেছে। যেটা হলো বিশেষজ্ঞ আছে, বিশেষজ্ঞরা বলছে, বারবারই বলছে। আমি যেটা মনে করি অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টার যেটা আছে তাদের দায়িত্ব কিন্তু আসলে গবেষণা করে সুপারিশগুলি দেওয়া, সুপারিশ বাস্তবায়নের জন্য যারা পলিসি ইন্ডিয়া আছে, যারা নীতি নির্ধারক আছে, যারা সরকার চালাচ্ছেন তাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে। কারণ যার যে দায়িত্ব সেই দায়িত্ব করতে হবে, আমার দায়িত্ব কিন্তু বাস্তবায়ন করা না। এই জায়গায় বলি, আপনি যেমন ট্রাফিক সিগন্যালের অটোমেশনের কথা বলছেন, এটা কিন্তু আমি বলবো শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় ডক্টর ইউনূস আমাকে ডেকে এই দায়িত্বটা দিয়েছিলেন। আপনি দেখবেন 200 বছর আগে লন্ডনের পার্লামেন্ট ভবনের কর্নারে যে সিগন্যালটা বসেছে ওইখানে এখনও রেড ভায়োলেশন ক্যামেরা বসানো আছে। তার মানে কিছু কিছু চালক এখনও কিন্তু দেখা যায় রেড ভায়োলেশন করে। আপনার 56 বছরে পুঞ্জীভূত যে একটা জঞ্জাল, সড়কে যে একটা আইন আছে এটা তো আমরা ভুলেই গেছি। এখানে আইন ভিত্তিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। এটা রাতারাতি পরিবর্তন হবে না। এই যে সিগন্যাল লাল হচ্ছে আর সবুজ হচ্ছে, এটা মেনে চলতে আরও 25 বছর সময় লাগবে এই কালচারাল শিফট হতে। তো আমাদের শুরুটা তো করতে হবে। আমি যে জায়গায় বলছিলাম যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী ডেকে কিন্তু আমি বলবো একটা চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা সবসময় দেখি অতীতের সরকার যে কাজগুলি করে যায়, নতুন সরকার এসে সেটাকে আর ওন করে না, আবার শুরু থেকে শুরু করা হয়। কিন্তু বর্তমান সরকার কিন্তু এই সিগন্যাল অটোমেশনের যে কাজটা চলমান আছে এটা সামনের দিকে আরও নিয়ে যাওয়ার একটা উদ্যোগ নিয়েছে এবং আমাদেরকে ডেকেছে এবং এই কাজটা কিন্তু শুরু হচ্ছে। আগামী 5 মাসের মধ্যে উনি একটা টার্গেট দিয়েছে। টার্গেটের অনুযায়ী আমরা কাজ করা শুরু করব। যেটা হলো আমি বললাম যে কালচারাল একটা শিফট লাগবে। আপনি যদি চিন্তা করেন যে সিগন্যাল দিয়ে যানজট রাস্তা থেকে উধাও হয়ে যাবে, হবে না। সিগন্যালের কিছু প্রিরিকুইজিট আছে, যে সড়কে কিছু আইন আছে আমরা ভুলেই গেছি। আসলে আফ্রিকার জঙ্গলে যে আইন আছে সেই আইনের চেয়েও আমার মনে হয় যে আমাদের এখানে অবস্থা খারাপ। আফ্রিকার জঙ্গলেও একটা আইন আছে এবং ওই যে আফ্রিকার যে দেশগুলির পার ক্যাপিটাল জিডিপি আমাদের চেয়ে কম, সেসব দেশেও দেখবেন সিগন্যাল কাজ করছে। সমস্যাটা হলো আমাদের সড়কে এতটাই নৈরাজ্য, পরিবহন যে চলেছে। আমি শুধুমাত্র বাসের কথা বলবো না, আপনি মোটরসাইকেল বলেন, আপনি অটোরিকশার কথা বলেন। অটোরিকশা যে কিভাবে এটার একটা সড়কের ক্যান্সার হয়ে গেছে, যাদের কোনো ধরনের প্রশিক্ষণ নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তারা সড়কে নেমে গেছে। গত 1.5 বছরে যেভাবে এটার আসলে বুম হয়েছে, অনেকটা আসলে ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচে চলে গেছে সরকার। তো বিষয়টা হলো আমাদের সড়ক হয়ে গেছে ডাম্পিং ইয়ার্ড। যত ধরনের বিশৃঙ্খল উপকরণ আছে সব সড়কে আপনি ফেলছেন। কেন ফেলছেন? এটা জীবিকার জন্য। ধন্যবাদ আপনার কাছে। পরবর্তীতে সময় পেলে আমি আবার আসবো।